বাজারে কিন্তু একটা বিরাট বড় পতন দেখতে পাওয়া গেল, মানে প্রতিদিন পড়ে চলেছে একটু 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 করে করে। আজকে এই মুহূর্তে প্রায় 2%-এর বেশি কিন্তু নিফটি পড়ে গেছে, এবং যেটা বলছিলাম 23,000-এর বেরিয়াকে কিন্তু এই মুহূর্তে ভেঙে দিয়েছে, 22,800-র কাছাকাছি রয়েছে। একটা মারাত্মক সিচুয়েশন। সেন্সেক্সও প্রায় 1,000 পয়েন্টের বেশি ডাউন হয়ে গেছে। নিফটি ব্যাংক, নিফটি ফাস্ট মুভিং কনজিউমার গুড, নিফটি আইটি, নিফটি মেটাল সব 2-3-4% মতো পড়ে গেছে। মেটাল 3%-এর কাছাকাছি পড়ে গেছে। একটা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মানে এরকম একটা টার্ময়েল অ্যাজিটেশন তৈরি হয়েছে, যে কারণের জন্য কিন্তু এত মারাত্মক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সব থেকে বড় কথা এই পরিস্থিতিটা নয়, পরিস্থিতিটার থেকে বড় কথা হচ্ছে এটা কি সুযোগ। এটা কি সুযোগ এমন কিছু কোম্পানিতে ইনভেস্ট করার, এটা কি সুযোগ এমন কিছু কোম্পানিতে চিন্তা ভাবনা করার যে কোম্পানিগুলো আগামী দিনে দুর্দান্ত জায়গা দিতে পারে। অর্থাৎ এখনই একটা বড় মকা। আমি আগের দিন আমার হিন্দি চ্যানেলে বলেছিলাম, নিশ্চয়ই দেখেছিলেন, সেটা হচ্ছে রেয়ার আর্থ। রেয়ার আর্থ মেটাল, রেয়ার আর্থ ম্যাগনেট, যেটাই হোক, এটা একটা বিরাট বড় অপরচুনিটি সেই সেক্টরের ক্ষেত্রে তৈরি করে ফেলেছে। এবং সেজন্যই আজকের এই ভিডিওটা কনসেন্ট্রেটেড রয়েছে 7খানা ইম্পর্টেন্ট স্টক, যেগুলো নিয়ে ওখানে বলেছিলাম সেইগুলো ঠিক ভ্যালুয়েশন ঠিক কোন কোন জায়গায় রয়েছে, কেন আমি মনে করছি এটা দুর্দান্ত হতে পারে, এবং যেখানে মনে হচ্ছে সব জায়গায় নেগেটিভ পোর্টফোলিও রেড, সেখানেই এটা একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি করতে পারে। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং। প্লিজ কনসাল্ট yourself or your advisor. Past return cannot guarantee future performances. সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে 7খানা ইম্পর্টেন্ট স্টকের কথা বলতে চলেছি। প্রথম যে স্টকটার কথা বলছি, সেই স্টকটা বলার আগে একটুখানি আমাদের রেয়ার আর্থ মেটাল নিয়ে বলা দরকার। রেয়ার আর্থ মেটাল কিন্তু সব জায়গায় কাজে লাগছে। সেমি কন্ডাক্টর চিপ ডিজাইনিং এর ভিতরে কাজে লাগছে, ইলেকট্রনিক ভেহিকেলস তৈরি করতে সেখানে কাজে লাগছে। আমরা যদি দেখি যে সমস্ত স্মার্ট টিভি, মোবাইল ডিজাইন, সমস্ত কিছুতে কাজে লাগছে। আমরা যদি দেখে নিই বিভিন্ন রকম প্রোডাক্ট যেরকমভাবে যেরকম ডিফেন্স কমিউনিকেশন সিস্টেম, সেখানে কাজে লাগছে। কিংবা উইন্ড যে টারবাইন যেটা ঘুরছে, সেই টারবাইনের যে জেনারেটরটা, সেখানে কিন্তু কাজে লাগছে। সব কিছু মানে সব মিনারেল কিন্তু রেয়ার আর্থ নয়। 17টা মিনারেলকে আইডেন্টিফাই করা হচ্ছে যেগুলো কিন্তু রেয়ার আর্থ মিনারেলস। 90% এক্সপোর্ট করছে সারা বিশ্বকে, সেটা হচ্ছে চায়না। চায়না রেস্ট্রিক্টেড মোডে রয়ে গেছে, এটা একটা সুযোগ, এবং ইন্ডিয়া গভর্নমেন্ট সেই সুযোগটা গ্রহণ করেছে। 7,200 কোটি টাকার বেশি কিন্তু গত বাজেটে, মানে জাস্ট এই বাজেটে আমরা দেখতে পেলাম, অ্যালোকেট করা হয়েছে, এবং বেশ কিছু কোম্পানিকে এ ব্যাপারে বেশ প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ বা এই ধরনের ব্যাপারগুলো দিচ্ছে। হয়ে গেল পার্টটা। এবার আসছি কোম্পানিগুলোর মধ্যে। প্রথম যে কোম্পানিটা আমি মনে করে নিয়েছিলাম সেটা হচ্ছে গুজরাট মিনারেল। গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা দুরন্ত কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু একটা বিরাট বড় পজিশন নিতে পারে ভবিষ্যতে। এবং কোম্পানিটার আরেকটা বড় ব্যাপার, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর। সেকেন্ড কোম্পানির কথা নিয়ে আলোচনা করেছিলাম, সে কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। হিন্দুস্তান জিঙ্কও কিন্তু দুর্দান্ত কোম্পানি। আমরা দেখেছি কোম্পানিটা একটা সময় মানে কিছু মাস আগেও একটা বিরাট জাম্প করলো, তারপর একটু একটু করে কারেকশন হচ্ছে, এখন তো একটা বড় কারেকশনের মধ্যে দিয়ে চলেছে। দ্যাট মিনস একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। সব কোম্পানি কিন্তু নয়, কিছু কিছু কোম্পানি, এগুলো নজর রাখতে হবে। থার্ড যে কোম্পানিটা আমি মনে করে নিচ্ছি যে কোম্পানিটা ভালো করতে পারতো, সেটা হচ্ছে সোনা বিএলডব্লিউ প্রিসিশন। নিশ্চয়ই নামটা কেন চমকে যাওয়ার কথা, কারণ সোনা বিএলডব্লিউ মোটর রিপেয়ারিং, মোটর পার্টস ম্যানুফ্যাকচারিং এর উপর কাজ করে। কি করে সে কোম্পানি চলে এলো রেয়ার আর্থ মেটেরিয়ালস ব্যাপারে। রেয়ার আর্থ মেটেরিয়ালস এর ব্যাপারটা আমি একটু গুছিয়ে বলি 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে এমনই মেটেরিয়াল যেগুলো খনি থেকে তোলা হয়, তোলার পরে সেটা প্রসেসিং করা হয়। খুব টাফ লেভেল কম্পিটিটিভ একটা কমপ্লেক্স প্রসেস। মানে প্রথমে মেটেরিয়ালটা তৈরি করা হলো, নেওয়া হলো, এক্সট্রাক্ট করা হলো, সেটাকে প্রসেসিং করা হলো, সেই প্রসেস করে সেখান থেকে মেটাল বানানো হলো, সেই মেটাল থেকে আবার প্রসেসিং করে ম্যাগনেট তৈরি করা হলো, একটা স্পেশাল ম্যাগনেট, সাধারণ ম্যাগনেট নয়। সেইগুলো কাজে লাগানো হলো। বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা। এই কাজটার জন্য দেখা গেছিল মাঝখানে প্রচুর স্কারসিটি, অভাব হওয়া শুরু হয়ে গেছিল, যে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না, কি করা যায় কি করা যায়। তো সেই মুহূর্তে সোনা বিএলডব্লিউ, তাদের প্রচুর টাকা রয়েছে, তারা ঠিক করে নিল না, ওকে আমরা নিজেরাই এর উপর কাজ করব। তো এই হলো ঘটনা, এবং তারপরে সোনা বিএলডব্লিউ কাজ শুরু করে দিল। এরপরে আমি যে ঘটনা বলবো তার মধ্যে হচ্ছে একটা কোম্পানির নাম, সেটা হচ্ছে নেলকো। NELCO, নেলকো। নেলকো কোম্পানিটাও কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এই কোম্পানিটাও কিন্তু গ্যালিয়াম বলে একটা সেমিকন্ডাক্টরের কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে সেগুলোকে তৈরি এক্সট্রাক্ট করছে। বুঝতে পারা যাচ্ছে কতটা ভবিষ্যতে কাজগুলো কাজে লাগবে এগুলো। এবার আসছে কি আরেকটা কোম্পানির নাম, সেটা হচ্ছে মিডওয়েস্ট গোল্ড। এটা প্রচন্ড রিস্কি কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু এক্সট্রাকশন কাজ করছে এবং মিনারেলস এর ব্যাপারে কাজ করছে। ফ্যান্টাস্টিক। লাস্ট ওয়ান বলবো NLC ইন্ডিয়া। তাহলে কোন কোন কোম্পানির কথা এই মুহূর্তে বললাম যে কোম্পানিকে ভবিষ্যতে দারুণ করতে পারে? নাম্বার 1 GMDC, নাম্বার 2 যে কোম্পানির কথা বললাম হিন্দুস্তান জিঙ্কস, নাম্বার 3 যে কোম্পানির কথা বললাম সেটার নাম হচ্ছে নেলকো বা নেলকো,
পাবলিক সেক্টর আন্ডারটেকিং। নাম্বার 4 হচ্ছে এনএমডিসি, এরাও কিন্তু দুর্দান্ত কাজ করছে। ডাইরেক্টলি এরা এনএমডিসি কি করছে, আইআরইএল, যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মোস্ট পায়োনিয়ার কোম্পানি, ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড। এই কোম্পানিটা নিজেদের কোনো স্টক এনলিস্টেড নেই, তারা কি করছে ওই এদের সঙ্গে এনএমডিসির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে কাজ করছে। এটাও কিন্তু ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় রয়েছে। আমি বললাম কি 5 নম্বর সোনা বিএলডব্লিউ প্রিসিশনের কথা, 6 নম্বরের কথা বললাম যেটা হচ্ছে গোল্ড মানে মিড ওয়েস্ট গোল্ড, আমি 7 নম্বরের কথা বলেছি সেটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া। এইগুলো হয়ে গেল। এনএলসি ইন্ডিয়া কেন বলেছি, স্পেশালি এক ধরনের মিনারেলস যেটা হচ্ছে ফসফোরাইট এবং লাইমস্টোন, এই দুটোর উপর কাজ করছে। এগুলো কিন্তু এক ধরনের রেয়ার আর্থ মেটালস। একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারগুলো। এবারে আসবো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে, সেটা হচ্ছে এটা একটা ছোট্ট যদি কম্প্যারিজনের মতো জায়গায় যাওয়ার চেষ্টা করি, সেখানে কি কি জিনিস দেখাচ্ছে। এক নম্বর হচ্ছে যে জিএমডিসির ক্ষেত্রে এই মুহূর্তে যে কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে 18.75 পিতে একটু এই মুহূর্তে, সেখানে ইন্ডাস্ট্রিজ 13 কাছাকাছি, খুব সুন্দর রিটার্ন দেওয়া কোম্পানিটা কিন্তু ভালো জায়গায়। প্রাইস টু বুক ভ্যালু রয়েছে 2.72, মানে এই মুহূর্তে কারেক্টেড হওয়ার পরও কারেকশন এইসব কোম্পানির সম্ভাবনা খুব কম। দেখতে পারলাম শুরুতেই ডাউন হয়েই আবার ওটা কিন্তু পজিটিভ গ্রিনেশ হয়ে গেল, কারণ এই ধরনের কোম্পানিগুলো একটা জেম কোম্পানি, যেগুলো নো বাই সেল রেকমেন্ডেশন, নো বাই, এটা শুধুমাত্র আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চলেছি। হিন্দুস্তান জিঙ্ক, এই কোম্পানি 494 যে প্রাইস রয়েছে, সেই প্রাইসে 17 টাকা 70 পয়সা হচ্ছে এই মুহূর্তে দাম। 17.7 হচ্ছে আমাদের পি রয়েছে, আর 18 হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিজ পি। বুঝতে পারছো কত সুন্দর জায়গা রয়েছে। আমি এবার আসছি সেকেন্ড কোম্পানির দিকে, অর্থাৎ এনএমডিসি। এনএমডিসি হচ্ছে এই মুহূর্তে 9 হচ্ছে পি, আর ইন্ডাস্ট্রি 13.5, তার মানে বুঝতে পারছো ডাউন হয়ে গেছে, যথেষ্ট আন্ডার ভ্যালুড রয়েছে। সোনা বিএলডব্লিউ প্রিসিশন কিন্তু একটু ওভার ভ্যালুড রয়েছে 49, 50 ছিল, একটু ডাউন হয়ে 49 হয়েছে। ইন্ডাস্ট্রি হচ্ছে 27, কিন্তু অপরচুনিটি ভালো রয়েছে, ভ্যালুয়েশন একটু হাই রয়েছে। এনএলসি ইন্ডিয়ার কথা যদি বলি 13.64 হচ্ছে প্রাইস রয়েছে, মানে পি রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে কত 22.37, তার মানে এটাও কিন্তু আন্ডার ভ্যালুড জায়গায় রয়েছে। মিড ওয়েস্টের এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও এই মুহূর্তে বের করা যাচ্ছে না, কারণ সেটা দেওয়া নেই, দু জায়গা দেখালো। এবারে আসছি লাস্ট পয়েন্টের দিকে। এইরকম পরিস্থিতিতে যেখানে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট হতে চলেছে, এরকম জায়গায় যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছে, 7,280 কোটি টাকার একটা বড় প্রজেক্ট রয়েছে, যেখানে ম্যাগনেট ম্যানুফ্যাকচারিং স্কিম বলে বলা হচ্ছে, এবং প্রতি বছরে গোল রয়েছে 6,000 টন করে এখান থেকে রেয়ার আর্থ এক্সট্রাকশন করা হবে। এবং এই বড় বড় যে কোম্পানিগুলো রয়ে গেছে, সেই কোম্পানিগুলোর মধ্যে আশা করা যাচ্ছে ভবিষ্যতে কোম্পানিগুলো আমাদেরকে একটা ভালো রিটার্ন দিতে পারে।